কি গো, আর কতক্ষণ লাগবে শুনি? এবার তাড়াতাড়ি বেরিয়ে এসো। আর কতক্ষণ দেরি করাবে? আরে কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? রেডি হতে কি আর সময় লাগে না নাকি? হ্যাঁ, ওই রেডি হতেই সময় লাগিয়ে দাও। আর ওদিকে দেরি করে গিয়ে কিচ্ছু আর খেতে হবে না, পেটে আর খাবার ঢুকবে না। আরে হয়েছে, এভাবে আর চেঁচামেচি করতে হবে না। চলো এবার যাওয়া যাক। দাওয়াত দিয়েছে সেই কখন, আর আমরা যাচ্ছি এখন। মনে হয় আজ আর খাবার পাবো না। আরে এত বক বক করো না তো, চলো চলো। এরপর রাকেশ ও তার স্ত্রী দাওয়াত খেতে চলে যায়। রাকেশ ও তার স্ত্রী দাওয়াত খেতে খুব ভালোবাসতো। যেই তাদেরকে দাওয়াত করত তারা সেখানেই ছুটে যেত, কিন্তু কখনো কাউকে দাওয়াত দিত না। কি ব্যাপার রাকেশ দাদা, এত দেরি করে আসলে যে? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না দাদা, কোনো অসুবিধা হয়নি। তাই এবার খাবারটা দিন, বড্ড খিদে লেগেছে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন বসে পড়ুন। এরপর তারা দুজন মিলে খাবার খেতে বসে যায় আর খাবার খেতে লাগে। কিছুক্ষণ পর তাদের খাওয়া শেষ হয়। খাওয়া শেষ করে মোহনা বলতে থাকে, আহ, খাবারগুলো খেয়ে কি শান্তিটাই না পেলাম। ওহ, ভালোই লাগলো। হ্যাঁ গো, আবার কবে যে দাওয়াত পাবো কে জানে। দাওয়াতের কথা বাদ দাও, আমরা যে খাবার খেতে তাড়াহুড়ো করে চলে এসেছি, কিন্তু কোনো কিছুই তো নিয়ে আসিনি। এবার কি হবে? মিষ্টি আনতেই তো ভুলে গেছি। হ্যাঁ গো, আমারও তো মনে নেই। আচ্ছা, বাদ দাও, কোনো কিছু দিতে হবে না। খাওয়া শেষ হয়েছে, এবার তাড়াতাড়ি কেটে পড়ি। রাকেশ ও তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে সেই লোকটি বলতে লাগলো, আরে কি হলো, রাকেশ দাদাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। তারা কি চলে গেল নাকি? এরপর সেই লোকটি তার ঘরে চলে গেল। রাকেশ ও তার স্ত্রী বাড়িতে চলে এলো। তখন মোহনা বলতে লাগলো, যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। যাই, এবার বাড়ির সব কাজ ছেড়ে ফেলি। তারপর মোহনা বাড়িতে কাজ করতে থাকে। আর এই বললে জমির সব কাজ হয়ে গেছে, এখন আবার জমিতে যাবে কেন? আরে জমিতে কোনো কাজ করতে যাচ্ছি না, এমনিতেই দেখতে যাচ্ছি। জমিটা দেখে তারপর বাজারে যাব। বাজার থেকে কিছু আনতে হবে নাকি তাই বলো। হ্যাঁ গো, বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে এসো। আমি বরং কিছু মাছ মাংস কিনে আনি, আর তুমি মজা করে রান্না করবে। না না, কিসব বলছো তুমি? আমরা সকালেই তো দাওয়াত খেয়ে এলাম, এখন আর এসব কিনতে হবে না। কয়েকদিন পর তো আমরা আবার দাওয়াত পাবো, সেখান থেকেই না হয় মাছ মাংস খেয়ে নেব। এখন আর এগুলো কিনে টাকা নষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি এখন বাজারে গেলাম। এ কথা বলে রাকেশ বাজারের দিকে যেতে থাকে। তখনই রাস্তায় রাকেশের বন্ধুর সাথে দেখা হয়। আরে কি ব্যাপার, কতদিন পর তোর সাথে আমার দেখা হলো। কেমন আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। হ্যাঁ বন্ধু, অনেকদিন পর তো তোর সাথে আমার দেখা হলো। তোর বাড়িতে একবার দাওয়াত দে না, আমি আমার স্ত্রীকে নিয়ে যাব এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই চলে আয়। আচ্ছা ঠিক আছে। রাকেশের বন্ধু সেখান থেকে চলে গেল। আর রাকেশ বাজার করে নিয়ে বাড়িতে এলো আর বলল, হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে? এই নাও বাজার এনেছি। হ্যাঁ গো, আজ তোমায় কেউ দাওয়াত দেয়নি? বাজার থেকে তো ঘুরে এলে। না গো, আমায় কেউ দাওয়াত দেয়নি, আমি বরং দাওয়াত দিয়ে এসেছি। সে কি কথা? এসব কি বলছো তুমি? হ্যাঁ,
দাওয়াত দিয়ে এসেছো মানে এবার তাদেরকে আমি কি খাওয়াবো শুনি? কি আবার খাওয়াবে? আমি বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসবো, তাই রান্না করবে। এবার বুঝি আমাদের সব টাকা যাবে। কেন যে দাওয়াত দিতে গেলে তুমি? এসব বলে মোহনা ঘরে চলে গেল। পরদিন রাকেশ বাজারে গেল আর সবকিছু কিনে আনলো আর মোহনা রান্না করলো। কিছুক্ষণ পর তারা রাকেশের বাড়িতে চলে এলো। হ্যাঁ গো দিদি, ভালো আছো তুমি? হ্যাঁ দিদি, আমি ভালো আছি। এসো দিদি, ঘরে এসো। এই নাও দিদি, তোমাদের জন্য আমার গাছের একটি লাউ নিয়ে এসেছি। এই লাউ খেতে অনেক সুস্বাদু। আগে জানতাম কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে মিষ্টি নিয়ে যায়, এখন তো দেখছি লাউ নিয়ে এসেছে। আরে দিদি, তুমি কিছু বললে? না না, কিছু বলিনি। ঘরে এসো তোমরা। এরপর তারা ঘরে চলে যায়। মোহনা তাদের সবাইকে খাবার খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে তারা সেখান থেকে চলে যায়। তখন মোহনা তার স্বামীকে বলে, দেখলে তো, ওরা আমাদের জন্য মিষ্টি নয়, লাউ এনেছে, লাউ। এবার লাউটা রান্না করে দেব, তুমি একাই খেও। না না, আমি কোনো লাউ খাবো না। আর তুমি খেতে না চাইলে এটা বরং ফেলে দিও। পরদিন সকালে মোহনা লাউটিকে বাহিরে ফেলে দিয়ে আসে। আর এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন মোহনা উঠোন ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফেলে দিতে যায়। আরে, এই গাছটি কিসের? আমি তো এখানে কোনো গাছ লাগাইনি। এ গাছ হলো কি করে? আরে, এটা তো দেখছি লাউয়ের গাছ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখে যাও। আরে, কি হলো? এভাবে ডাকছো কেন? এই দেখো, লাউয়ের গাছ। তুমি মনে হয় লাউটি এখানে এনে ফেলেছিলে, আর এর জন্যই এই গাছটি হয়েছে। দেখো কতগুলো লাউ ধরেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। অতিথিদের দেওয়া লাউ থেকে যে লাউ গাছ বেরিয়েছে, আর অনেকগুলো লাউও ধরেছে। হ্যাঁ গো, শুনছো? তুমি বরং এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। মনে হয় লাউগুলো বিক্রি করে অনেক টাকাই পাবো। এরপর রাকেশ গাছ থেকে লাউগুলো পেড়ে সেগুলো বাজারে নিয়ে যায় আর বিক্রি করে। সবগুলো লাউ বিক্রি করে অনেকগুলো টাকা পায়। এসব দেখে রাকেশ অনেক খুশি হয় আর বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে। এরপর থেকে সেই লাউ গাছের লাউ বিক্রি করে। কিরে বিমল, আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো। এই যে মালিক, যাচ্ছি। আপনার জন্য চা বানাচ্ছিলাম, আর আপনিও চা চাইলেন। দে দে। তা তোর কাজকর্ম কেমন চলছে? আমার জমিটার ফলন এবার ভালো হবে তো? হ্যাঁ মালিক, ভালো হবে। তবে জমিতে আর একবার সার দিতে হবে, সাথে পানি, তাহলে ভালো হবে। তাহলে বসে আছিস কেন রে? তাড়াতাড়ি সার আর পানি দিয়ে দে, ফসল আমার ভালো চাই। এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না মালিক, ফসল একদম ভালো হবে। আমি তাহলে এখন জমিতে যাই, সার আর জল দিয়ে আসি। ঠিক আছে, যা তবে। এরপর বিমল মোড়লের বাড়ি থেকে বের হয়ে জমিতে যায় আর সার ছিটিয়ে দিতে লাগে আর জলও দিয়ে দেয়। সে পথ দিয়ে যাচ্ছিল রামু। কিরে বিমল, জমিতে পানি দিলি নাকি রে? হ্যাঁ দাদা, জমিতে পানি ছিল না, আর পানি না থাকলে কি করে ফসল ভালো হবে বলো তো? হ্যাঁ, তা ঠিক বলেছিস। কাজ শেষ করে আমার দোকানে আসিস, একসাথে বসে চা খাবো। ঠিক আছে দাদা। এরপর রামু সেখান থেকে চলে গেল আর বিমল কাজ করতে লাগলো। আর বিকেল বেলা রামুর দোকানের পাশ দিয়ে বিমল যাচ্ছিল।
বিমলকে দেখে রামু ডাকতে লাগলো। কিরে বিমল, এ বিমল। আরে হ্যাঁ, রামু দাদা, তুমি তো আমায় আসতে বলেছিলে। আর দেখো, আমার তো মনেই নেই। দাও, তোমার হাতে বানানো এক কাপ চা দাও। এই নে, তা তোর মন কোথায় থাকে শুনি? কোথায় আর থাকবে, এই কাজেই মন থাকে। এবার যে জমিতে ভালো ফসল ফলাতে হবে, এজন্যই জমির ভালোভাবে পরিচর্যা করছি। হ্যাঁ রে, তাই তো তোকে সারাদিন কাজ করতে দেখি। কিন্তু এভাবেই যদি সারাদিন কাজ করতে থাকিস তাহলে তো তোর শরীর খারাপ করবে রে। নিজের শরীরেরও একটু খেয়াল রাখিস। কাজ না করলে পেটে তো ভাত যাবে না। বাড়িতে বউ আর বাচ্চা না খেয়ে থাকবে। ওদেরও তো দেখাশোনা করতে হবে নাকি? হ্যাঁ দাদা, আমি এবার আসি। এই নাও তোমার কাপ। এরপর বিমল সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে গেল। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, এই তোমার বাড়িতে আসার সময় হলো। খাবার কি খেতে হবে না নাকি? না খেয়ে থাকতে থাকতে তো শুকিয়ে গেছো। হ্যাঁ দাও, খাবার দাও। অনেক খিদে পেয়েছে আমার। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। এরপর বিমল হাত মুখ ধুয়ে আসে আর বিমলের বউ তাকে খেতে দেয়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। আর একদিন অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে। হ্যাঁ গো, এবার কি হবে? অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে যে। এভাবে বৃষ্টি পড়লে যে ফসলের অনেক ক্ষতি হবে। তাই তো দেখছি গিন্নি, বৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে মালিকের যে অনেক কথা শুনতে হবে। আর কোনো টাকাও আমাকে দেবে না, এমনকি কাজ থেকেও বের করে দিতে পারে। এসব তুমি কি বলছো? কাজ না করলে সংসার চলবে কি করে? হে ভগবান, রক্ষা করো আমাদের। ভগবানের আশীর্বাদ ছাড়া যে আমি আর কোনো উপায় দেখছি না। ভগবান, আপনি আমাদের বাঁচান। এভাবেই বিমল ও তার বউ ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আর বিমল মোড়লের বাড়িতে চলে গেল। কি রে বিমল, আজ যে অনেক বৃষ্টি হলো, ফসলের কোনো ক্ষতি হয়নি তো? না না মালিক, এই বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি। তবে ভগবানের কাছে প্রার্থনা করছি আর যেন বৃষ্টি না হয়। তুই ভগবানের কাছে প্রার্থনা কর, আর যাই কর, আমার ফসল ভালো হওয়া চাই, বুঝলি? জি মালিক। এরপর মোড়লের কথা মতো বিমল আবার জমিতে যায় আর ফসলগুলো দেখতে থাকে। যদি আর দুই একবার বৃষ্টি হয় তাহলে তো সব ধান নষ্ট হয়ে যাবে। ভগবান, তুমি আমাদের রক্ষা করো, আর বৃষ্টি দিও না। এ কথা বলে বিমল বাড়িতে চলে এলো আর রাত হয়ে যাওয়ার পর আবারও অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো। এ দেখে বিমল ও তার বউ ভারী চিন্তায় পড়ে গেল। হ্যাঁ গো, এ যে আবার বৃষ্টি শুরু হলো। এভাবে বৃষ্টি পড়লে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। জানি না গিন্নি, কপালে যে কি আছে। আমার তো ঘুমোই আসছে না। কাল সকালে যে কি হবে ভগবান জানে। ভগবান, এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন। তুমি কোনো চিন্তা করো না তো, সবকিছু ঠিক হয়ে যাবে। এবার ঘুমিয়ে পড়ো। এরপর বিমল ও তার বউ ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে বিমল স্বপ্ন দেখলো। তুই যদি রোদ দিয়ে ভাত রান্না করতে পারিস তবেই তোর ফসল সুরক্ষিত থাকবে। আমি কি স্বপ্ন দেখলাম? সাক্ষাৎ দেবীমা আমায় বললেন রোদ দিয়ে ভাত রান্না করতে। এ কি করে সম্ভব? গিন্নি, ও গিন্নি। আরে কি হলো, ডাকছো কেন এভাবে? তখন বিমল তার স্বপ্নের কথা বউকে জানিয়ে দিল। এ কিরকম কথা গো, রোদ দিয়ে ভাত রান্না? কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে, রোদও তো নেই, তাহলে ভাত রান্না করবে কি করে? সকালবেলা হয়তো বৃষ্টি কমে যাবে, তখন দেখবো কি করা যায়। এরপর তারা আবার শুয়ে পড়ে।
পরদিন সকালবেলা বৃষ্টি কমে যায় আর বিমল ঘুম থেকে উঠে বড় একটি পাতিলে চাল বসিয়ে উঠোনে দেয়। বৃষ্টির পরেই আজ অনেক রোদ উঠেছে, তবু কি আর ভাত রান্না হবে নাকি? রোদ যখন উঠেছে তাই ভগবানের ইচ্ছায় চাল বসিয়ে দিলাম। দেবীমা যখন আমায় এ কাজ করতে বলেছে তাই তো করছি। এখন সবকিছু ভগবানের উপর ছেড়ে দিলাম, তিনি আমায় রক্ষা করবেন। উঠোনে চাল বসিয়ে দিয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। আর কিছু সময় পর বিমলের বউ পাতিলের ঢাকনা খুলে দিল। এ কি, এ যে চমৎকার কাণ্ড! কই গো, দেখে যাও, এ যে সত্যি সত্যি ভাত হয়ে গেছে। দেখি দেখি, আরে তাই তো, এ যে অলৌকিক কাণ্ড! ভগবানের জয় হোক। হ্যাঁ গো গিন্নি, আমি এবার জমিতে গেলাম, দেখে আসি কি অবস্থা। এই বলে বিমল তার জমিতে যেতে লাগলো। যেতে যেতে দেখতে লাগলো সবার জমির ফসল নষ্ট হয়ে গেছে। এরপর বিমল তার জমিতে এলো। আমার জমির ফসল তো দেখছি একদম ঠিক আছে, কোনো নষ্ট হয়নি। যাই, এ কথা মালিককে জানিয়ে দিয়ে আসি। তারপর বিমল মোড়লের বাড়িতে চলে গেল আর মোড়লকে ফসলের কথা জানিয়ে দিল। আমি তো শুনলাম সবার ফসল নাকি এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তাহলে তাহলে আমার জমির ফসল ঠিকঠাক থাকলো কি করে? সবই ভগবানের আশীর্বাদ মালিক। বেশ বেশ, খুব ভালো। তাহলে ফসলগুলো উঠিয়ে তোর বাড়িতেই নিয়ে যাস, কারণ এই সবগুলো ফসল আমি তোকে দিয়ে দিলাম। আপনি কি বলছেন মালিক? হ্যাঁ, এসব আমি সত্যি কথাই বলছি। আর সামনের মাস থেকে তোর মজুরি বাড়িয়ে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ মালিক। এরপর বিমল সেই সবগুলো ফসল উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেল আর বউকে সব কথা জানিয়ে দিল। এসব শুনে বিমলের বউও অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। লক্ষ্মী, এই লক্ষ্মী, কোথায় গেলি রে কপালপুরি? আমি ভাত বেড়ে তোর জন্য সারাদিন বসে থাকবো নাকি? কি হলো, এভাবে চিৎকার করছো কেন শুনি? তোমার এই মা মরা মেয়ে আমার জীবন শেষ করে দিচ্ছে। সারাদিন টোটো করে এই গাছ ওই গাছ, আজ আসুক বাড়ি। আহ গিন্নি, রাগ করছো কেন? এই বয়সে একটু আধটু না খেললে কবে খেলবে বলো তো? তুমি চুপ করো তো। আজ আসুক খালি বাড়ি, ওর একদিন কি আমার একদিন। ওই তো একটা আম কি সুন্দর পেকেছে। ওই আম তো আমার চাই চাই, কিন্তু কিভাবে পারবো? আমি যে গাছে উঠতে পারি না। যাই, একবার চেষ্টা করে দেখি। লক্ষ্মী যখনই সেই আম গাছে উঠতে ধরে তখনই সে পড়ে যায় মাটিতে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। দূর থেকে এসব দেখছিল একটি সাপ। লক্ষ্মী জ্ঞান হারানোর পর সাপটি লক্ষ্মীর কাছে আসে মুখে কিছু পানি নিয়ে, আর সে পানি লক্ষ্মীর চোখে মুখে ছিটিয়ে দেয়। মেয়েটির কিছু হয়ে গেল না তো? কি মিষ্টি দেখতে মেয়েটি। সাপ সাপ, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও আমাকে! তুমি চিৎকার করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। ও মাগো, এই সাপ দেখি কথা বলতে পারে। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আচ্ছা, এবার বলো তো, তুমি এই গাছে কেন উঠতে চেয়েছিলে? ওই যে দেখো, কি সুন্দর একটা পাকা আম, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। ওই আমটি পাড়তে চেয়েছিলাম। আচ্ছা, এই ব্যাপার। তুমি এখানে বসো, আমি এক্ষুনি ওই আম পেড়ে আনছি।
এরপর সাপটি গাছ থেকে আমটি পাড়ে আর লক্ষ্মীকে দিয়ে দেয়। সাপ দেখলে সবাই ভয় পায়, কিন্তু তুমি কত ভালো, আজ আমার প্রাণ বাঁচালে। আজ থেকে আর কখনো কাছে উঠবে না। কিছু খেতে ইচ্ছে করলে এই নদীর ধারে এসে বন্ধু বন্ধু বলে 3বার ডেকো, আমায় পেয়ে যাবে। আজ থেকে তাহলে আমরা বন্ধু। জানো তো সাপ বন্ধু, আমার তো মা নেই, সৎ মা সব সময় আমাকে বকে। মন খারাপ করো না, যখনই তোমার মন খারাপ হবে এখানে চলে এসো, কেমন? এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে আসে। আর সাপটিও নদীতে চলে যায়। এলেন মহারানী, আসুন আসুন। তা মন্ডা মিঠাই কি দেবো বলুন? মা! চুপ থাক মুখ পুরি। ওই অলক্ষণে মুখে আমাকে মা ডাকবি না। মামা করে জন্মের সময় তো একজনকে খেয়েছিস, তবুও তো স্বাদ মেটেনি। কোথায় ছিলি সারাদিন? এ কথা বলে লক্ষ্মীর সৎ মা হাতে থাকা লাঠি দিয়ে লক্ষ্মীকে মারতে থাকে, আর লক্ষ্মী নিরুপায় হয়ে মার খেতে থাকে। মা, মেরো না, আমার যে খুব লাগছে, আমি আর কখনো খেলতে যাব না। যা রান্নাঘরে যা, গিয়ে রান্না কর। এবারের মতো বেঁচে গেলি, পরের বার এমন ভুল করলে বিষ খাইয়ে মেরে ফেলবো তোকে। লক্ষ্মী রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর কান্না করতে থাকে। মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? বাবা যে আমায় একটুকুও ভালোবাসে না। মা তো এখনো ওঠেনি। যাই, আমি বরং সাপ বন্ধুর জন্য একটু দুধ নিয়ে যাই, সাপ বন্ধু অনেক খুশি হবে। এরপর লক্ষ্মী ঘর থেকে এক বাটি দুধ নিয়ে সে নদীর ধারে যেতে থাকে। আর নদীর ধারে গিয়ে, সাপ বন্ধু, সাপ বন্ধু, ও সাপ বন্ধু, লক্ষ্মী ডাকে সাপ নদী থেকে উঠে আসে। তুমি এসেছো বন্ধু? আমি তো ভেবেছিলাম আমাকে তুমি ভুলেই গেছো। তা কি করে হয় বলো, তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছো। সাপ বন্ধু, এই দেখো তোমার জন্য কি এনেছি, নাও তাড়াতাড়ি এই দুধটুকু খেয়ে নাও দেখি। দুধের বাটি এগিয়ে দেওয়ার জন্য যখন হাত বাড়ায়, সাপ তখন লক্ষ্মীর হাতে মারের দাগ দেখতে পায়। কি ব্যাপার বন্ধু, তোমার শরীরে এগুলো কিসের দাগ? ওসব কিছু না, তুমি খেয়ে নাও তো। না, তুমি সত্যি কথা না বললে আমি খাবো না। সাপের জেদের কাছে হেরে লক্ষ্মী সব কথা খুলে বলে। আর এভাবে কাটতে থাকে লক্ষ্মীর দিন। লক্ষ্মী রোজ তার সৎ মাকে লুকিয়ে বন্ধুর জন্য দুধ নিয়ে আসে। একদিন, ইস, আজ উঠতে দেরি হয়ে গেল, যাই, মা মনে হয় এখনো ঘুমোচ্ছে। তারপর লক্ষ্মী আশেপাশে না তাকিয়ে দুধের বাটি নিয়ে বাড়ি থেকে বের হয়। আর এসব আড়াল থেকে সব দেখছিল তার সৎ মা। ও, তাই তো বলি কয়েকদিন থেকে দুধ কেন কম লাগে, কিন্তু লক্ষ্মী তো দুধ খায় না। তাহলে লক্ষ্মী দুধ নিয়ে কোথায় যায়, দেখতে হচ্ছে ব্যাপারটা। লক্ষ্মীর মা তখন লক্ষ্মীর পিছু নিতে থাকে। আর সে নদীর ধারে গিয়ে পৌঁছায়। তখন লক্ষ্মীর মা গাছের আড়ালে লুকায়। বন্ধু, এই যে রোজ তুমি আমার জন্য দুধ আনো, তোমার সৎ মা জানতে পারলে তো তোমাকে অনেক মারবে। ওসব ভেবো না তো, মা তো এত সকালে কখনো ঘুম থেকে ওঠে না। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। এ আমি কি দেখছি, নিজের চোখে যে বিশ্বাস করতে পারছি না। সাপের সাথে বন্ধুত্ব, আবার সাপটি দেখি কথাও বলতে পারে।
সাপ বন্ধু, তুমি এখন থাকো, আমি বাড়িতে যাই। তোমার সাথে কাল দেখা হবে। এরপর লক্ষ্মী বাড়ির পথে যেতে থাকে। আর লক্ষ্মীর মা লক্ষ্মীর আগে বাড়িতে চলে আসে। কিরে লক্ষ্মী, হাতে ওটা কিসের বাজি? আর এত সকালে তুই কোথায় গিয়েছিলি শুনি? মা, তোমার শরীর ঠিক আছে তো? এত সকালে উঠেছো? কথা না ঘুরিয়ে বল, এত সকালে কোথায় গিয়েছিলি? কোথাও না মা, এই তো ময়লা ফেলতে গিয়েছিলাম। বাহ বাহ, আজকাল মিথ্যা কথাও বলা শিখেছিস দেখছি। গিয়েছিলি তো ওই সাপের কাছে। হ্যাঁ রে, দুনিয়ায় কি মানুষের অভাব পড়লো নাকি যে সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলি? মা, এসব তুমি কি বলছো? সব জানি আমি, সব দেখেছি। তোর বাবাকে বলে আজই তোর জন্য পাত্র দেখে তোকে এই বাড়ি থেকে তাড়াবো। পাত্রপক্ষ তো দেখে গেল, কাল তো আমাকে বিয়ে করে নিয়ে যাবে। সাপ বন্ধুর সাথে তো আর কখনো দেখা হবে না। এ কথা ভেবেই লক্ষ্মী রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়। আর তার সৎ মা সেটা দেখতে পায়, লক্ষ্মীর পিছু পিছু যায়। সাপ বন্ধু, সাপ বন্ধু, ও সাপ বন্ধু। কি বন্ধু, তুমি এত রাতে এখানে? লক্ষ্মী তখন তার সাপ বন্ধুকে সব কথা খুলে বলে। আর সব শুনে তার সাপ বন্ধু কান্না করতে থাকে। আমি তো তোমাকে খুব মিস করব বন্ধু, তুমি আমাকে রেখে যেও না। আমার যে কিছু করার নেই বন্ধু, আমি নিরুপায়, আমি গেলাম। তখনই সাপটি লক্ষ্মীর পথ আগলে দাঁড়ায়।